আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি ফারিয়া শারমিন। আওয়ামী শাসনামলে সংঘটিত গুম, খুন এবং জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে পৃথক অভিযোগ দেন শহীদ পরিবার ও আহতদের সংগঠন রাষ্ট্র সংলাপ ফোরাম এবং রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আজাদ পার্টি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি চিফ প্রসিকিউটর। বিস্তারিত জানাচ্ছেন জিএম মাহমুদ। শুক্রবার বিকেলে গুরুতর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। ২৪-এর গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হলে দাবি ওঠে হাসিনার মদতপুষ্ট সাবেক এই রাষ্ট্রপতির অপসারণ এবং বিচারের। পদত্যাগ করার পর এবার জোরালো হয় বিচারের দাবি। এর অংশ হিসেবে রোববার জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথক অভিযোগ দায়ের করেছে দুটি সংগঠন। ৫ই আগস্ট পর্যন্ত এই আয়নাঘর গুম, খুন, এত লোক মারা গেছে, কোনোদিন প্রতিবাদ করেন নাই। ওনার মৌন সম্মতি ছিল এই অপরাধের, তাই এই অভিযোগ। সাবেক খুনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের জুলাই গণঅভ্যুত্থানের যে তার ভূমিকাটা ছিল, সেটার জন্য আমরা বরাবর চিফ প্রসিকিউটরের মাধ্যমে আমরা একটা আবেদন জানিয়েছি। এ প্রসঙ্গে তেমন কিছু জানাননি চিফ প্রসিকিউটর। বলেন অভিযোগগুলো পরবর্তী ধাপের জন্য প্রক্রিয়াধীন। দুইটা সংগঠন আমাদের কাছে দুইটা অভিযোগ দিয়েছে। আমি অভিযোগের বিষয়বস্তুটা পড়ে দেখিনি, তবে অভিযোগ আমাদের কাছে আসলে আমরা সাধারণত আমাদের তদন্ত সংস্থায় আমরা পাঠিয়ে দিই। তবে ট্রাইব্যুনালে রাষ্ট্রপতির বিচার করা যায় কিনা এমন প্রশ্নে অপেক্ষা করার কথা বলেন আমিনুল ইসলাম। এখন আইনগত ওপিনিয়ন আপনারা অপেক্ষা করেন না, ওয়েট এন্ড সি, দেখবেন যে সবকিছুই পেয়ে যাবে। এদিকে রাষ্ট্রপতির অপরাধ ও বিচারের ক্ষেত্রে সংবিধান ৫১ অনুচ্ছেদে দায় মুক্তি দিলেও তা দায়িত্ব পালনকালীন নাকি দায়িত্ব ছাড়ার পরও কার্যকর থাকবে, এ নিয়ে আইনাঙ্গনে রয়েছে বিতর্ক। এবার অপেক্ষা কি সমাধান দেয় রাষ্ট্র। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। রাষ্ট্রপতির পদ ছাড়ায় ফৌজদারি অপরাধের সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী সুরক্ষা পাবেন না মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রসিকিউশন চাইলে জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে বিচারের কাঠগড়াও দাঁড় করাতে পারে, জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শরীফ ভূঁইয়া। এদিকে বিচার দাবির প্রশ্নে সংবিধানের দায় মুক্তি তুলে ধরেছেন সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি। জিএম মাহমুদের রিপোর্ট। বিচার করবে। একদিকে বিচারের দাবি, অন্যদিকে সংবিধানের দায় মুক্তি। দুই দোলাচলে কার্যত কিছুটা বিপাকে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি শুক্রবার বিকেলে গুরুতর শারীরিক অসুস্থতা দেখিয়ে ছেড়েছেন রাষ্ট্রপতির পদ। দায়িত্ব সামলাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। ২৪-এর গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হলে দাবি উঠে পতিত সরকারের নিয়োগকৃত দেশের ২২তম এ রাষ্ট্রপতির অপসারণ ও বিচারের। পদত্যাগ করায় এবার জোরালো হয়েছে বিচারের দাবি। এ দাবিকে উড়িয়ে দিয়েছেন এক সময়ের দায়রা জজ মোহাম্মদ শাহাবুদ্দিন। তুলে ধরেছেন সংবিধানের দায় মুক্তি। আর্টিকেল 51 অফ দ্য কনস্টিটিউশনে পড়ে যায়, দেখুক। তবে আসলেই কি তিনি দায়মুক্ত? ব্যাখ্যা দিয়েছেন বিগত অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের সদস্য ডক্টর শরীফ ভূঁইয়া। বলেন, এ সুরক্ষা কেবল রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালীন। যখন রাষ্ট্রপতি আর পদে থাকেন না, তখন তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার ব্যাপারে সাংবিধানিক কোনো প্রতিবন্ধকতা নাই। রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ পদে থাকাকালীন যে সমস্ত দুর্নীতি করেছিলেন, পদ ছাড়ার পরে সেগুলোর ব্যাপারে ওনার বিরুদ্ধে মামলা হয়েছিল, সাজাও হয়েছিল। আরও জানান, ট্রাইব্যুনালের প্রসিকিউশন চাইলে জুলাই আন্দোলনকালীন গণহত্যায় নির্লিপ্ত থেকে সম্মতির অপরাধে বিচারের কাঠগড়ায়ও তাকে দাঁড় করাতে পারে। গুরুতর মানবাধিকার যখন ১ মাসের উপর ধরে বাংলাদেশে হচ্ছিল, তখন অবশ্যই রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসাবে ওনার একটা দায়িত্ব ছিল, সেটা উনি পালন করতে ব্যর্থ হয়েছেন এবং এর ফলে হয়তো উনি এই অপরাধের সাথে একভাবে জড়িত হয়ে গেছেন। এদিকে হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি জটিলতা সহ অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগে ভুগছেন জানিয়ে উন্নত চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এবার অপেক্ষা সময়ের। উন্নত চিকিৎসা করা দেশে এবং বিদেশে। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা।
রাষ্ট্রপতির বিরুদ্ধে জামায়াত এনসিপির অভিযোগ আমলে নিচ্ছে না সরকার, আইন অনুযায়ী নিরাপত্তা সহ সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ প্রদান শেষে এসব কথা বলেন তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে তার সুযোগ সুবিধা আইনগত। রাষ্ট্রপতির সাথে পতিত শেখ হাসিনার সাথে ফোনালাপের বিষয়ে কোনো তথ্য নেই সরকারের কাছে। মন্ত্রী আরও বলেন, কিছু অনিয়ম ও ত্রুটি পুলিশ সপ্তাহে থাকায় পুলিশ পদক দেয়া হয়নি, যাচাই বাছাই শেষে দেয়া হচ্ছে। এ সময় ব্যাগসহ বিদেশি পাসপোর্ট উদ্ধার ও ছিনতাইকারী আটকে দক্ষতার পরিচয় দেয়া ৯ পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার, ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কোনো বক্তব্য কেউ দিয়ে থাকে সেটা তাদের স্বাধীনতা আছে, দিতে পারবে। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি। 6 মাসের তিনি তাদের সুযোগ পাবেন, মানে প্রোটেকশনের সুযোগ পাবেন। এছাড়া পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। পরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এই বিষয়ে আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। রাষ্ট্রপতির দায়িত্ব পরিবর্তনের পর শুরু হয়েছে নতুন সাংবিধানিক অধ্যায়। দায়িত্ব গ্রহণের পর রোববার সকাল 11:30টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। গ্রহণ করেন গার্ড অব অনার, স্বাক্ষর করেন স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে। এরপর দুপুর 12:30টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। সেখানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। পরে তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এ সময় তার সঙ্গে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রথম কর্মদিবসে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের স্মৃতির বেদিতে শ্রদ্ধা জানানোর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। এর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখার বার্তা দিলেন তিনি। শামীম চৌধুরী, RTV, জিয়া উদ্যান, ঢাকা। পদত্যাগের 2 দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন গ্রিন ভিলার উদ্দেশ্যে রওনা হন তিনি। এর আগে গত 24 জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রোববার বঙ্গভবন ত্যাগের মধ্য দিয়ে সরকারি বাসভবনে তাঁর অবস্থানেরও সমাপ্তি হয়। সংবিধান অনুযায়ী তিনি 5 বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও দায়িত্ব পালন করেন 3 বছর 3 মাস। কক্সবাজারের কাউন্সিলর ও স্থানীয় যুবলীগ নেতা একরামুল হকের মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মেয়ের সঙ্গে তার সেই কথোপকথন আজও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম আলোচিত স্মৃতি। 7 বছর পর সেই ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি গ্রেফতার 3 জনকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী 25 আগস্ট দিন ধার্য করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আসিফ হাসান। 2018 সালের 27 মে কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর ও স্থানীয় যুবলীগ নেতা একরামুল হক কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। তবে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মেয়ের সঙ্গে তার ফোনালাপ দেশজুড়ে তীব্র আলোড়নের সৃষ্টি করে। পরবর্তীতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও নতুন করে সমালোচনায় আসে। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ঘটনাটি তদন্ত শুরু করে সংশ্লিষ্ট তদন্ত সংস্থা।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে দাখিল করা হয় তদন্ত প্রতিবেদন। এতে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়াও রয়েছেন তার মন্ত্রিসভার সদস্য আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, র্যাবের তৎকালীন সাবেক প্রধান বেনজির আহমেদ সহ র্যাবের আরও 6 কর্মকর্তা। 2018 সালে 26শে মে রাতে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছিল। যে আপনারা জানেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকার তারা যে মতের মানুষই হোক না কেন, যখনই তাদের মতের বিরুদ্ধে আচরণ করত, তখনই তাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে তাদেরকে টার্গেট করে অপহরণ করা হতো। পরবর্তীতে তাদেরকে কাউকে আয়নাঘরে বন্দি করা হতো অথবা কাউকে ক্রসফায়ারের নামে হত্যা করা হতো। শুনানি শেষে ট্রাইব্যুনাল 2 শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই দিনে সাভারে এপিসি থেকে ফেলে আশরাফুল ইয়ামিনকে হত্যার ঘটনায় 19 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়। এই মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 13 জনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে তারা এই ভিডিও ফুটেজটি দেখেছেন এবং এই আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং আমাদের প্রেয়ার অনুযায়ী যারা ইতিমধ্যে গ্রেফতার আছে তাদেরকে এই মামলায় সন্নিবেষ্ট করেছেন। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। একরামুল হকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে যে বিতর্ক চলছিল, ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলের মধ্য দিয়ে সেই আলোচিত ঘটনাটি এখন বিচারিক প্রক্রিয়ায় নতুন অধ্যায়ে প্রবেশ করল। এখন অভিযোগ গঠন ও পরবর্তী কার্যক্রমের দিকেই নজর সবার। আসিফ হাসান, RTV, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকের চালক মোহাম্মদ হোসেন হত্যা মামলায় ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি পিছিয়ে 13 আগস্ট ধার্য করেছেন আদালত। দুপুরে ঢাকার 4 নম্বর বিশেষ জজ রবিউল আলমের আদালত এই আদেশ দেন। গত 25 জুন আসামিরা অনুপস্থিত থাকায় রাষ্ট্রপক্ষ চার্জ গঠন শুনানি পেছাতে সময়ের আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক। মামলায় অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 2024 সালের 19 জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাক চালক মোহাম্মদ হোসেন। এ ঘটনায় 2024 সালের 31 আগস্ট নিহত ব্যক্তির মা রিনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। আধুনিক সেনাবাহিনী করতে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সেনা সদর দফতরে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। সেনা সদস্যদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মেধা, যোগ্যতা, দক্ষতা ও সততার মূল্যায়নেরও আহ্বান জানান সরকার প্রধান। দেশের 20 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ নিরসনে কৃষিখাত উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছে এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীর আগারগাঁওয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে এই কথা জানান তিনি। মির্জা ফখরুল আরও বলেন, কৃষির উন্নয়নে উত্তরাঞ্চলকে এগ্রিকালচার হাব হিসেবে তৈরি করা হবে। এছাড়া বেকারত্ব নিরসনে সরকারের সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে বলেও জানান এলজিআরডি মন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, দেশের কৃষিকে রপ্তানিমুখী করতে চায় সরকার। আজকে যারা শিক্ষার্থী, তাদের সামনে ভবিষ্যৎটাও খুব বড় চ্যালেঞ্জ, কারণ এখানে চতুর্দিকে একটা অনিয়ম, চতুর্দিকে একটা অস্থিতিশীলতা, সবগুলো ইনস্টিটিউশনকে ভেঙে ফেলা হয়েছে, এগুলোকে আবার রিবিল্ড করতে হচ্ছে। এই রিবিল্ড করাটা কিন্তু সোজা কথা নয়। কিভাবে কৃষক কার্ডের মাধ্যমে ওনাদের কাছে সুলভে ঋণ পৌঁছে দেওয়া যায়, কিভাবে সেচ, বীজ এবং কীটনাশক থেকে শুরু করে কৃষির প্রয়োজনীয় যে ইনপুট রয়েছে, দ্যাট ইনক্লুডস কৃষি যন্ত্রপাতি, প্রত্যেকটা ক্ষেত্রে ওনাদের কাছে আরও সুলভ মূল্যে সে প্রয়োজনীয় উপকরণগুলো পৌঁছে দেওয়া যায়।
আগামী 2026-27 অর্থ বছরে 63.40 বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, যেখানে পণ্য 55.20 বিলিয়ন এবং সেবা খাতে 8.202 বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সচিবালয়ে আগামী অর্থ বছরে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ বিষয়ক সভা শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিগত অর্থ বছরে লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও ব্যবসা বান্ধব পরিস্থিতি তৈরি হওয়ায় এবার কাঙ্ক্ষিত ফলাফল আসবে বলে জানান আশা করেন তিনি। কিছুদিনের মধ্যেই ইউএইর সাথে এফটিএ সম্পন্ন হবে। এই বছরের ডিসেম্বরের মধ্যে আরও 4-5টি দেশের সাথে আমাদের মুক্ত বাণিজ্য আলোচনা নিষ্পত্তি হবে। আর আমাদের সবথেকে বড় রপ্তানি গন্তব্য অ্যাজ এ ইকোনমিক জোন ইউরোপীয় ইউনিয়নের সাথেও আমরা মুক্ত বাণিজ্য আলোচনা শুরু করতে যাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ সহিংসতা, প্রাণহানি এবং রাষ্ট্রীয় নিপীড়নের অন্ধকারতম দিন 2024 সালের 26 জুলাই। কঠোর সংস্কার আন্দোলনকে স্তব্ধ করতে তৎকালীন সরকারের সর্বাত্মক দমন পীড়নে পুরো দেশ পরিণত হয়েছিল এক অবরুদ্ধ ও ভীতি সন্ত্রস্ত জনপদে। হাসপাতাল থেকে চিকিৎসাধীন সমন্বয়কদের তুলে নেওয়া, দেশজুড়ে ব্লক রেইড আর ছিল মৃত্যুর মিছিল। অঙ্কন চৌধুরীর রিপোর্টে থাকছে বিস্তারিত। 2024 সালের জুলাইয়ের শেষ শুক্রবারটি দেশে বয়ে এনেছিল এক গভীর জাতীয় ট্র্যাজেডি। 16 জুলাই থেকে শুরু হওয়া আন্দোলন রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিলে 26 জুলাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চরম নিষ্ঠুরতার পরিচয় দিয়ে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 শীর্ষ সমন্বয়ককে জোরপূর্বক তুলে নিয়ে যায়। সরকারের পক্ষ থেকে একে নিরাপত্তা হেফাজত বলা হলেও তা ছাত্র জনতার মনে তীব্র ক্ষোভ ও আস্থার সংকট তৈরি করে। সে সময় সারা দেশে 11,000-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়, যার বড় অংশই ছিল অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী ও সাধারণ মানুষ। মিথ্যে মামলার জালে পুরো দেশ তখন এক বিশাল কারাগারে পরিণত হয়েছিল। হসপিটালগুলোতে গণগ্রেপ্তার চালিয়েছে, বিভিন্ন যে অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান ছিল তাদেরকে যখন ছাত্র পেত তাদেরকে নিয়ে গেছে। ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা বাহিনী দ্বারা আমাদের উপরে আক্রমণ চালাইছে, তেমন হচ্ছে তার পুলিশ প্রশাসন দ্বারা আমাদের উপরে একটা ভয়াবহ আক্রমণ চালাইছে। বাসায় পুলিশ আসে এবং আসার পর বয়স ভেদ চিন্তা ভাবনা না করে যখন আমাকে খুঁজে না পায়, বাসার মালিককে তারা থ্রেট প্রদান করে। মানুষ মারা যাচ্ছিল, মানুষকে ধরে নিয়ে যাচ্ছিল, গুম হয়ে যাচ্ছিল, কারো জীবনের নিরাপত্তা ছিল না। 26 জুলাই ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেশ কয়েকজন। পরবর্তীতে জাতিসংঘের প্রতিবেদনে উঠে আসে তখন পর্যন্ত আন্দোলনে নিহত ছাড়িয়েছিল 1400-এর ঘর। রোগীর চাপে আসলে এমন একটা অবস্থা ছিল তখন যে সামাল দেওয়া খুব কঠিন ছিল। ম্যান পাওয়ারের ক্ষেত্রে সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচার, লজিস্টিক, এই জায়গাগুলোতে তখন একটা ভয়াবহ সংকটের মধ্য দিয়ে সময় কাটাতে হয়েছে। বিশেষজ্ঞদের মতে গণ অভ্যুত্থানের বর্বরতা দেশের রাজনীতি, অর্থনীতি এবং সমাজ ব্যবস্থায় গভীর প্রভাব ফেলেছে, যা দেশের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। এই যে বিভিন্নভাবে যাদেরকে আমরা হারিয়েছি, তাদের তো এই হারানোর ফলে একটা বিভিন্ন জায়গায় কিন্তু একটা ইম্প্যাক্ট পড়েছে। অনেকে কর্মের সামর্থ্য হারিয়েছেন, অনেকে এখনও চিকিৎসা নিচ্ছেন নানাভাবে, তাদের কর্মের ক্ষমতা নাই। এটা তো প্রায় 10-12 হাজার লোক। তো এই লোকগুলো কিন্তু বিভিন্ন সেক্টরে কাজ করছিলেন, তাদের পরিবার এখন ডিপেন্ডেন্ট হয়ে আছে। ইতিহাসের পাতায় 26 জুলাই কেবল একটি তারিখ নয়, এটি স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে মানুষের আপোষহীন আত্মত্যাগের এক রক্তাক্ত দলিল। অঙ্কন চৌধুরী, RTV, ঢাকা। ফ্যাসিবাদী আমলে অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল, সেখান থেকে পুনরুদ্ধারে অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে বিএনপি সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী দেশে যাতে অর্থনৈতিক কোনো সংকট না আসে সে ব্যাপারে রুদ্ধদ্বার বৈঠক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নানা উদ্যোগ নিয়েও আলোচনা হয়। বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। শামা ওবায়েদ বলেন, সরকার অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে। সরকার সেই লক্ষ্যে $1 ট্রিলিয়ন বাস্তবায়নে যেসব বিনিয়োগ দরকার সেটা দেশে আনতে কাজ চলমান। আমরা গত 17 বছরে ব্যাংকিং সেক্টর যেভাবে ধ্বংস হয়েছে, আমাদের ক্যাপিটাল মার্কেট যেভাবে ধ্বংস করা হয়েছে, সিস্টেমগুলো যেভাবে ধ্বংস করা হয়েছে, ওই ধ্বংস অবস্থা থেকে আবার তুলে এনে একটা ভাইব্রেন্ট ইকোনমিতে রূপান্তর করার জন্য যে সকল পলিসিগুলো নেওয়ার দরকার সেগুলোই কিন্তু এখন সরকার নিচ্ছে। তা আমরা
বেসিক্যালি এই ধরনের রাউন্ড টেবিলগুলো আমরা আরও বেশি করব, যাতে আমরা সমস্যাগুলো আমরা টেবিলে জমা হয় এবং আমরা কীভাবে সমস্যাগুলো সমাধান করতে পারি সেই দিকে আমরা এগোতে পারি, সেই জন্যই এই রাউন্ড টেবিলগুলো। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে আরও কার্যকর ও গতিশীল করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে মালেতে পৌঁছানোর পর দেশটির প্রেসিডেন্টের সঙ্গে হওয়া সৌজন্য সাক্ষাতে তারা সার্ক নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিকেলে মালে পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিসাম আদম। পরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে গিয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে দেখা করেন। এই সময় খলিলুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মালদ্বীপের প্রেসিডেন্টকে উষ্ণ শুভেচ্ছা জানান। রাজধানীতে অভিনব কৌশলে যাত্রী তুলে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে ২ সদস্যকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ। এ সময় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেট কারও উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার এন তানভীর আহমেদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২১ জুন কুড়িল বিশ্ব রোড এলাকায় এক ব্যাংক কর্মকর্তা একটি প্রাইভেট কারে উঠলে গাড়ির ভেতরে থাকা ২ ব্যক্তি তার হাত বেঁধে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে খিলক্ষেত থানা পুলিশ। এরপর অভিযান চালিয়ে মিরপুর থেকে আসামি সুবেদ রানাকে গ্রেফতার করা হয়। ৩০০ ফিট যেন একটি নিরাপদ সড়ক এক্সপ্রেসওয়ে হিসেবে মানুষ ব্যবহার করতে পারে, এই জন্য আমরা দায়বদ্ধ। এখানে যেন এই ধরনের অপরাধগুলো না হয়, এই জন্য আমরা কন্টিনিউয়াস আমাদের অভিযানগুলো চালিয়ে যাচ্ছি। তো এর আগে এখানে কিছু কিছু ঘটনা ঘটেছে এবং তাদের প্রায় সবাইকে আমরা কিন্তু ডিটেক্ট করেছি এবং আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। তেলের পর গ্যাসের সংকটে নাকাল রাজধানীবাসী। ফিলিং স্টেশন থেকে শুরু করে বাসাবাড়ির সবখানেই দীর্ঘ অপেক্ষা। দিন রাত দীর্ঘ লাইনে থেকেও ঠিকমতো গ্যাস না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন চালকরা। এখনও কারিগরি ত্রুটির সমাধান হয়নি এলএনজি টার্মিনালের। এই ত্রুটি সারাতে আরও কতদিন লাগবে তা নিশ্চিত করে কেউ জানাতে পারেনি। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন, অপেক্ষা গ্যাস নেয়ার। এই অপেক্ষা দিনকে দিন দীর্ঘ হচ্ছে, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, ভোগান্তি চরমে, ক্ষতি হচ্ছে অর্থনীতির। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে তীব্র সংকটে সিএনজির গ্যাস। বেশিরভাগ স্টেশনে নেই গ্যাসের চাপ, আবার যেখানে আছে তাও চাহিদার অপ্রতুল। এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেট কারের চালকরা। রাইড শেয়ার নির্ভর অনেক কম আয়ের মানুষ সময় মতো গ্যাস না পাওয়ায় পড়ছেন বিপাকে। প্রভাব পড়ছে তাদের আয় রোজগারে। আজ পর্যন্ত আমরা দেখলাম না কোনো সরকার বা কোনো কেউ আইসা আমাদের এই উপায় নিয়ে কোনো কথা কয়। প্রায় ৩-৪ ঘন্টা লাইনে তাকেও গ্যাস পাচ্ছি না। অনেকে গ্যাসের সিরিয়াল দিচ্ছি, ঠিক আছে, কিন্তু জাপান তো বানাইছে গ্যাস তেলের জন্য, তেল দিয়ে চালানোর জন্য। এইভাবে যদি হয় তাহলে আমি কিভাবে গাড়ি চালাবো? কেউ কেউ আবার গ্যাস সংকটে বাড়তি ভাড়া আদায় করছেন যাত্রীর থেকে। আবার কোনো চালক বলছেন সংকট সমাধান না হলে আন্দোলনে নামবেন তারা। সরকার যদি যে নীতির মতো যদি দেশ চালাই তাহলে চালাইবো, আর নাহলে আগামী বৃহস্পতিবারে আমরা মালিক সমিতি, পরিবহনের যারা আছি শ্রমিক, তারা দেশ অচলকরণের চেষ্টা করব। যাত্রীদের অভিযোগ থাকতেই পারে, যেহেতু আমরা 4 থেকে 5 ঘন্টা গ্যাস নিতে লাগে। যাত্রীর সাথে আমাদের কথা কাটাকাটি বা মার্কেটিং হয়, অনেক যাত্রী সবাই তো আর দিতে চায় না। একবার সিরিয়াল দিই 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল লাগে, তার ভিতরে পাই কত 60 টাকা 70 টাকা। স্টেশন সংশ্লিষ্টরা বলছেন কম্প্রেসার মেশিন চালিয়েও গ্যাসের প্রেসার না ওঠায় তারাও পড়ছেন আর্থিক সংকটে। আমাদের যে পরিমাণ গ্যাস পাওয়ার দরকার সেগুলো পাচ্ছি না। আমরা 3টা নজলের মধ্যে একটা নজল কোনো রকম ভাবে চালাচ্ছি বন্ধ করে করে। তো আর্থিক ক্ষতি হচ্ছে। আমরা যদি বন্ধ রাখি, জায়গা ভাড়া তো আর বিআরটিসি সরকারি জায়গা মাফ করবে না। চলমান এই সংকট কবে নাগাদ সমাধান হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা নেই কারো। সরকারের পক্ষ থেকেও এখনো জানায়নি কোনো সুসংবাদ। শাকিবুর রহমান, RTV, ঢাকা।
অপরিকল্পিত নগরায়ন, যানজট, জলাবদ্ধতা ও মাত্রাতিরিক্ত জনসংখ্যার চাপে ধ্বংসের মুখে ঢাকার পরিবেশ। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট কাটাতে প্রয়োজন বিকেন্দ্রীকরণ ও সমন্বিত উদ্যোগের পাশাপাশি আইনের শাসন। আবাসযোগ্য ঢাকা নিয়ে অঙ্কন চৌধুরীর 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। বিশ্বের উন্নত শহরগুলো যখন স্বাস্থ্যসেবা, গণপরিবহন, নগর ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে, তখন ঢাকা হাঁটছে ঠিক যেন তার উল্টো পথে। ফলে আন্তর্জাতিক বাসযোগ্যতা সূচকে ধারাবাহিকভাবে পিছিয়ে পড়ছে এই মেগাসিটি। বিশ্বের সবচেয়ে অবাসযোগ্য শহরের তালিকায় বর্তমানে ঢাকার অবস্থান তৃতীয়, যেখানে নাগরিক সুবিধা কেবল কাগজে কলমে, আর বাস্তবতায় শুধুই অন্তহীন ভোগান্তি। আন্তর্জাতিক সূচকে 2021 সালে 140টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল 137তম। 2022 সালে 172টি শহরের তালিকায় তা আরও পিছিয়ে নেমে আসে 166তম স্থানে, এবং 2023 সালে 173টি শহরের মধ্যে একই অবস্থানে স্থবির থাকে শহরটি। এরপর 2024 সালে আরও 2 ধাপ পিছিয়ে ঢাকার অবস্থান হয় 168তম। 2025 সালে পরিস্থিতি আরও অবনতি ঘটে এবং শহরটি 171তম স্থানে গিয়ে ঠেকে। সবশেষ 2026 সালে একই অবস্থান ধরে রেখে শহরটি হয়ে ওঠে বিশ্বের তৃতীয় অবাসযোগ্য শহর হিসেবে। পরিবেশবিদরা বলছে, বিকেন্দ্রীকরণই ঢাকার বর্তমান পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র পথ। আমাদেরকে চিহ্নিত করতে হবে যে কোন কোন কারণগুলো এই বসবাসযোগ্যতা হারানোর ক্ষেত্রে ভূমিকা রাখছে, চিহ্নিত করে সেগুলো একটি একটি সমাধান করে আমাদের বসবাসযোগ্যতা ফেরত আনতে হবে। এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন, ঢাকার বিদ্যমান সংকট কাটাতে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আপনি ট্রাফিকের সলিউশনের কথা বলেন, ড্রেনেজের সমস্যার কথা বলেন, এনভায়রনমেন্টের এই যে এয়ার কোয়ালিটি, ওয়াটার কোয়ালিটির যে অবস্থা, এগুলো ইমপ্রুভমেন্টের জন্য আপনাকে দীর্ঘমেয়াদী অনেক ধরনের পরিকল্পনা নিয়ে আগালে আপনার এই ইন্ডিকেটরগুলোতে মার্কিংটা ভালো আসতে পারে। পাশাপাশি প্রয়োজন সরকারের নগর উন্নয়ন ও ব্যবস্থাপনার সাথে জড়িত সবাইকে একসাথে কাজ করা। যে প্রতিষ্ঠানগুলো নগর উন্নয়ন এবং ব্যবস্থাপনার সাথে যুক্ত, প্রত্যেকটি সংস্থার সাথে সম্মিলিতভাবে একটা গোল নিয়ে যদি আমরা আগাতে পারি এবং প্রত্যেকটা ইন্ডিকেটর ধরে ধরে যদি আমরা কাজ করি, তাহলে অবশ্যই ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। বিশ্বের তৃতীয় অবাসযোগ্য শহরের তকমা শুধু একটি আন্তর্জাতিক র্যাঙ্কিং নয়, বরং রাজধানীর কোটি মানুষের বাস্তবতা। আর এই বাস্তবতা পরিবর্তনের প্রয়োজন পরিকল্পিত নগরায়ন, পরিবেশ রক্ষা, কার্যকর সুশাসন এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক অঙ্গীকার। অঙ্কন চৌধুরী, RTV, ঢাকা। গ্রাহকদের আরও আধুনিক ও উন্নত সেবা দিতে নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে মার্কেন্টাইল ব্যাংকের নয়াবাজার শাখা। আজ সকাল থেকে নতুন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন হুমায়ুন। বিশেষ অতিথি ছিলেন পরিচালক আলহাজ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। এই সময় শাখা প্রধান মোহাম্মদ জিল্লুর রহমান, স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। নতুন ঠিকানা সোলাইমিয়া চৌধুরী মার্কেট, জিন্দা বাহার, প্রথম লেন, নয়াবাজার, ঢাকা। কেনিয়াকে আঞ্চলিক ওষুধ উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়া ইপিজেড লিমিটেড। এই লক্ষ্যে প্রতিষ্ঠানটির অত্যাধুনিক উৎপাদন কারখানা পরিদর্শন করেছেন 7টি দেশের হাই কমিশনার, রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিকরা। সফরকালে তারা উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন এবং আঞ্চলিক স্বাস্থ্যসেবা উন্নয়ন, ওষুধ শিল্পে বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর ও বাণিজ্যিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে কোম্পানির ব্যবস্থাপনার সঙ্গে মত বিনিময় করেন। কোম্পানির মতে, স্থানীয় উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি স্থানান্তর এবং স্বাস্থ্যসেবার মূল্য শৃঙ্খলকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় সফররত কূটনীতিকরা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বৃহৎ বিনিয়োগ, বিশ্বমানের অবকাঠামো এবং কেনিয়ার স্বাস্থ্য খাত ও শিল্প উন্নয়নে প্রতিষ্ঠানটির অবদানের প্রশংসা করেন। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।